হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি ভালো আছো। যদিও অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তার আগে দেখে নেব সিলেবাসে কী কী আছে, কোন কোন চ্যাপ্টারগুলো হবে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 নম্বর অধ্যায়টা বলছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, যেটা 30 নম্বর পেজে আছে। 5 নম্বর অধ্যায় মেঘ বৃষ্টি, যেটা 43 নম্বর পেজে আছে। 9 নম্বর অধ্যায় উত্তর আমেরিকা, যেটা 78 পেজে আছে। 10 নম্বর অধ্যায় দক্ষিণ আমেরিকা, যেটা 98 পেজ নম্বরে আছে। তোমরা সেগুলো একটু ভালো মনোযোগ দিয়ে পড়বে। চলো তারপর কি প্রশ্ন আছে দেখি। দেখো, 1 দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান হচ্ছে 1 × 6 = 6। 1 এ বলছে মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আর্জেন্টিনা, ব্রাজিল না উরুগুয়ে? উত্তর হবে আর্জেন্টিনা। বিয়ের দাগে প্রশ্ন বলছে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু চিনুক, লু না বোরো? উত্তর হবে চিনুক। সিয়ের দাগের প্রশ্ন দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমি। এই প্রশ্নের আমি উত্তর বলবো না, তোমরা এটা বই খুঁজে নিজে করবে। দেখো বলছে সোনেরান না সাহারা না আটাকামা? আশা করি তোমরা বুঝতে পারছো কোন অপশানটা উত্তর হবে। ঠিক আছে, তোমরা করে নিয়ে বা আমার কমেন্টে জানাও। পরের প্রশ্ন দেখো, ডিয়ের দাগের প্রশ্ন হচ্ছে ডোল ড্রামস বলতে বোঝায়। অপশানগুলো দেখো, মকরীয়, সুমেরুবৃত্তীয় না নিরক্ষীয় অঞ্চলকে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলকে। এর দাগের প্রশ্ন দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর উচ্চতম না গভীরতম না বৃহত্তম হ্রদ? উত্তর হবে উচ্চতম হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা এশিয়া না উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকায় অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত? তাহলে উত্তর হবে দক্ষিণ আমেরিকা। কারণ এই দুটো প্রশ্ন দেখো পুরো এক আছে, ইয়ের দাগের আর এফের দাগের। কারণ এখানে ইয়ের দাগেরটা কী বলছে, দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর কি উত্তর কী আছে, উচ্চতম হ্রদ। তাহলে ওই একই প্রশ্ন দেখো ঘুরিয়ে দিয়েছে, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা কোথায় অবস্থিত? তাহলে এক চান্সের উত্তর বলতে পারবো দক্ষিণ আমেরিকা। চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো, 2 দাগে বলছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে বাম স্তম্ভের দিকে কী দিয়েছে, এর দাগে দেখো গ্র্যান্ড ক্যানিয়ন। তো গ্র্যান্ড ক্যানিয়নের সাথে কী হবে, কলোরাডো, তাই তো? তাহলে কলোরাডো হবে। ম্যাচ করে নাও, আমি বলে দিচ্ছি। দেখো নিচে উত্তর বলেও দিয়েছি, লিখেও দিয়েছি, দেখো দেখতে হবে। তো বিয়ের দাগে হচ্ছে নায়াগ্রা, নায়াগ্রার সাথে কী হবে, সেন্ট লরেন্স। সে দাগেটা কী হবে, পাখির পায়ের মতো বদ্বীপ, এর সঙ্গে ম্যাচ খাবে হচ্ছে মিসিসিপি, মিসৌরি। ঠিক আছে। ডিয়ের দাগের দেখো বলছে মৃত্যু পতাকা কোনটা? এদের মধ্যে যে অতিরিক্ত লবণাক্ততা। ইয়ের দাগে বলছে প্রাচীন ভূখণ্ড কানাডার শিল্ড অঞ্চল। ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এইটা আমি বলিনি, এটা কিন্তু তোমরা 5 নম্বর পাবে। ঠিক আছে, কিন্তু 2 দাগের টোটাল 14টা প্রশ্ন থাকবে। 14টা প্রশ্নের মান হচ্ছে 14 নম্বর। তার মধ্যে 2 1 হচ্ছে 5 নম্বর, এই ছকটা করলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 2 বলছে শূন্যস্থান পূরণ করো দুটি, যে কোনো দুটি বলতে চাইছে আর কি। 1 × 2 = 2। তাহলে এইখানের মধ্যে তুমি যদি দুটো করো তাহলে 2 নম্বর পেয়ে যাবে। ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরের ড্যাশ নামে পরিচিত? তাহলে উত্তর হবে সাইক্লোন। আমরা সবাই নাম শুনেছি। তাহলে সাইক্লোন হয়েছিল ক্রান্তীয় ঘূর্ণবাদ, যার নাম ছিল সাইক্লোন। এটি হয়েছিল বঙ্গোপসাগরে, যার নাম দেওয়া হয়েছিল সাইক্লোন। বেদাগের প্রশ্ন পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলা হয়? অ্যাস্টেনসিয়া। উত্তর হবে অ্যাস্টেনসিয়া। সবাই নোট করো খাতায়।
সে দাগের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে ড্যাশ বৃষ্টিপাত হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। সবাই নোট করে নাও। ডি দাগের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত। তাহলে উত্তর হবে পাম্পাস। সবাই নোট করো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 2 দাগে 3, 2 3 দেখো, এক কথায় উত্তর দাও যেগুলো 7টি। 1 × 7 = 7। দেখো এর দাগে বলছে উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। তাহলে কী হবে উত্তর? কলম্বিয়া। বিয়ের দাগের প্রশ্ন, কোন শিলাগঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? উত্তর হবে গ্রানাইট। সে দাগের প্রশ্ন, একটি সংঘাত শিলার উদাহরণ দাও। এর উত্তর হবে ব্রেকিসিয়া। ITCZ কি? উত্তর হবে নিরক্ষীয় শান্ত বলয়। পরের প্রশ্ন, মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম লেখো। উত্তর হবে মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম মিসৌরি। এফের দাগের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণস্থানীয় বায়ুর নাম কি? উত্তর হবে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণস্থানীয় বায়ুর নাম চিনুক। জিয়ের দাগের প্রশ্ন, কানাডীয় শিল্ডের অপর নাম কি? কানাডীয় শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। এই যে দাগের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম লেখো। উত্তর হবে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম বাফেলো। পরের প্রশ্ন, আয়ের থেকে প্রশ্ন দেখো, বলছে উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। উত্তর হবে উত্তর আমেরিকার একটি মরুভূমি হলো সনোরান মরুভূমি। পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। তার মানে এক একটি প্রশ্নের মান হচ্ছে 2। বলছে এটা দেখো, এর দাগে বলেছে টিকা লেখো। কিউমুলোনিম্বাস, তাই তো? তাহলে কিউমুলোনিম্বাস হচ্ছে একটি মেঘ। হ্যাঁ, উত্তর হবে দেখো, অতি গভীর ঘন কালো এবং বিশাল আকারের যে মেঘ থেকে বজ্রপাত ও বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয় তাকে কিউমুলোনিম্বাস মেঘ বা ঝড়পুঞ্জ মেঘ বলে। পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ সংঘটিত কালবৈশাখী ঝড় এই প্রকার মেঘ থেকে ঘটে থাকে। বিয়ের দাগের প্রশ্ন বলছে বজ্র মেঘ ও বাম্পি ক্লাউড বলতে কোন দুটি মেঘকে বোঝায়? উত্তর কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয় বলে এর আরেক নাম বজ্র মেঘ। তার বলছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলে কারণ এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। পরের প্রশ্ন দেখি আমরা। সে দাগের প্রশ্ন বলছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির 2টি প্রধান কারণ লেখো। 1 নম্বর বলছে আকরিক লোহার প্রাচুর্য। হ্রদ অঞ্চলে বিশেষত সুপিরিয়র হ্রদের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত মেসাবি ব্যাকে দিয়েছে বিশ্বের বৃহত্তম লোহা খনি যেখানে থাকে, যেখান থেকে উৎপন্ন। ঠিক আছে, ভার্মিলিয়ন, তারপরে মিনোমিনি, তারপরে গোজেবিক প্রভৃতি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ আকরিক লোহা উত্তোলক অঞ্চল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে সুলভ জলপথ। পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে
সৃষ্ট সুলভ জলপথে দেশ বিদেশের সঙ্গে পণ্য বিনিময় করা যায়। দুয়ের দাগের প্রশ্ন, ডিয়ের দাগের প্রশ্ন দেখো, বলছে কানাডীয় সিল্ট অঞ্চলে কাষ্ঠ শিল্পে পরিবহনের সুবিধা সম্পর্কে লেখো। উত্তর, শীতকালে যখন এই অঞ্চলের চারিদিকে বরফ জমে যায় তখন এই অঞ্চলের সরলবর্গীয় বনভূমি থেকে গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠচেরাই কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। পরের প্রশ্ন দেখো, ইয়ের দাগের প্রশ্ন বলছে ধোঁয়াশা বলতে কি বোঝো? উত্তর, শীতকালের সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষবাষ্প সৃষ্টি হয়, যা ভূপৃষ্ঠের ওপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। একে ধোঁয়াশা বলে। ঠিক আছে, সবাই নোট করো, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এফের দাগের প্রশ্ন বলছে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? উত্তর, মিচিগান নদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত। শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়। পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যক পশু হত্যা করা হয় না। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। পরের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3 × 4 = 12, তার মানে এক একটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে। এর দাগের প্রশ্ন বলছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, 3টি কারণ লেখো। উত্তর, 1 নম্বর কারণ দেখো, আচ্ছা এখানে আমি কারণ বলে হেডিং করিনি, তোমরা কিন্তু কারণ বলে হেডিং করবে। ঠিক আছে, আমাজন নদীর মোহনায় সমুদ্রের গভীরতা অনেক বেশি। 2 নম্বর কারণ, মোহনায় প্রবল সমুদ্র স্রোত বর্তমান, মানে ওখানে ওই মোহনাতে প্রবল সমুদ্র স্রোত থাকে, সেই কারণে এখানে বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, মানে 3 নম্বর পয়েন্ট, আমাজন নদী প্রবল বেগে প্রচুর জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয়, তাই আমাজন নদীর মোহনায় বদ্বীপ গঠন হয়নি বা সৃষ্টি হতে পারেনি। পরের প্রশ্ন দেখো, বিয়ের দাগে, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়? উত্তর দেখো, উত্তর আমেরিকার গ্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। গ্রেইরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তর গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এ কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। পরের প্রশ্ন আমরা দেখি, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টির চিহ্নিত একটি চিত্র আঁকো। দেখো বলছে যখন আর্দ্রযুক্ত বায়ু বা বাতাস সমতল ভূমি থেকে উঠে এসে কোনো পাহাড় বা পর্বতের মুখোমুখি হয়। দেখো তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ, অ্যারো দেওয়া আছে। ঠিক আছে, তখন সেই বায়ু উপরের দিকে উঠতে বাধ্য হয়। উপরে উঠতে উঠতে বায়ু শীতল হয় এবং তার মধ্যে থাকা জলীয় বাষ্প ঘন হয়ে জলকণায় পরিণত হয়, ফলে বৃষ্টি হয়। এই ধরনের বৃষ্টিকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। যেমন দেখো এর বৈশিষ্ট্য দিয়েছে, পাহাড়ের যেদিকে বায়ু ধাক্কা খায় সেইখানে বৃষ্টিপাত সৃষ্টি হয় বা সেখানে বেশি বৃষ্টিপাত হয়। যেমন এই অঞ্চলকে বলা হয় বৃষ্টিধারা অঞ্চল। ঠিক আছে,
পরের দিকে দেখো, বলছে পাহাড়ের ওপর পাশে সাধারণত কম বৃষ্টি হয়, মানে পাহাড়ের উপরের পাশের অংশে যে কম বৃষ্টিপাত হয়, কারণ সেইখানে বায়ু শুষ্ক থাকে, কারণ সেইখানে তো ধরো বায়ু ধাক্কা খাচ্ছে এবং সেদিকে তো প্রবেশ করতে পারছে না, সেখানে শুষ্ক বায়ু থাকছে। এই অংশকে বলা হচ্ছে কি ছায়া অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চল। যেমন উদাহরণ হলো, ধরো ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে যেখানে আরব সাগরের বায়ু ধাক্কা খায়, এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত বেশি হয়। ঠিক আছে, মানে যে দিকটায় বায়ু বা বাতাস এসে ধাক্কা মারছে, ধাক্কা মেরে সেই শুষ্ক বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাওয়ার কারণে সেই বাষ্পতে জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হতে হতে কী হচ্ছে, সেগুলো জলকণায় পরিণত হচ্ছে, সেই জলকণায় পরিণত হওয়ার ফলেই সেখানে বৃষ্টি হচ্ছে। অপর দিকের বায়ু কি হচ্ছে, শুষ্ক থেকে যাচ্ছে, শুষ্ক থাকার কারণে সেখানে বৃষ্টিপাত কম হচ্ছে, তাই সেই অংশটাকে বলা হয় বা সেই জায়গাটাকে বলা হচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল। ঠিক আছে, এবার পরের প্রশ্ন বলছে ডিয়ের দাগের, কানাডিয়ান শিল্ড অঞ্চল কৃষিতে উন্নত না হলেও শিল্পে যথেষ্ট উন্নত, এর কারণ কি? দেখো এখানে তোমরা এইভাবে লিখবে উত্তর, কানাডার শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণগুলি হলো, এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্য পশুর লোমশ চামড়া, মানে লোমযুক্ত চামড়া, প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট, কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা পাওয়া যায়। 3 নম্বর পয়েন্ট, কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত, ফলে কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়। 4 নম্বর পয়েন্ট, শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে শিল্ড অঞ্চল শিল্পে উন্নত হয়েছে। বলছে 5 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর দাগের প্রশ্ন বলছে চিত্রসহ ব্যাখ্যা করো সমুদ্রবায়ু ও স্থলবায়ু। উত্তর দেখো, সমুদ্রবায়ু দিনের বেলা স্থলভাগ বেশি গরম হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু জলভাগ বেশি গরম না হয় বলে সেখানকার বায়ু উচ্চচাপ যুক্ত হয়, ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, একে সমুদ্রবায়ু বলে। তোমাদের এই রকম প্রশ্ন যাতে বুঝতে সুবিধা হয় এবং আমারও বোঝাতে সুবিধা হয়, সেই কারণে এই ছবি সহ আমি করেছি। ঠিক আছে, পরীক্ষার সময় ছবি এঁকে দিলে আরও ভালো হয়। দেখো স্থলবায়ু বলছে, আবার রাতের বেলা জলভাগের চেয়ে স্থলভাগ বেশি ঠান্ডা হয় বলে স্থলভাগের বায়ু উচ্চচাপ যুক্ত হয়, তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। দেখো অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। বিয়ের দাগের প্রশ্ন, নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলগুলিতে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ আলোচনা করো। উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ, নিরক্ষীয় রেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সারা বছর ধরে বায়ু নিম্নচাপ দেখা যায়, একে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল বলে। সৃষ্টির কারণ 1 নম্বর পয়েন্ট, এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে বায়ু খুব উষ্ণ ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়। 2 নম্বর পয়েন্ট, নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। 3 নম্বর পয়েন্ট, পৃথিবীর আবর্তন গতির প্রভাবে এই অঞ্চলের ওপরের বায়ু উত্তরে ও দক্ষিণে ছিটকে যায়, ফলে বায়ুর চাপ কম হয়। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ, উভয় গোলার্ধে 60
থেকে 70° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ সুমেরু ও কুমেরু বৃত্তের দুপাশে সারা বছরই বায়ুর নিম্নচাপ দেখা যায়। এই নিম্নচাপ অঞ্চলটি সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এই অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ তুলনামূলকভাবে বেশি বলে এই অঞ্চলের বায়ু ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে ছিটকে যায়, ফলে বায়ুর চাপ কম হয়। দেখো সে থেকে বলছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের 5টি পার্থক্য লেখো। ঠিক আছে, উত্তর যে বিষয় দেখো বলছে কেন্দ্রের চাপ। তাহলে ঘূর্ণবাত কেন্দ্রের চাপ হচ্ছে ঘূর্ণবাতে কেন্দ্রে চাপ কম থাকে ঘূর্ণবাতের ক্ষেত্রে। প্রতি ঘূর্ণবাতে কেন্দ্রের চাপ অনেক বেশি থাকে। ঠিক আছে, বায়ুর দিক যে উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা কোন ঘূর্ণবাত? এটা হচ্ছে শুধু ঘূর্ণবাতটা। ঠিক আছে, প্রতি ঘূর্ণবাত হচ্ছে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের দিকে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সরি, এই লাইনটা একটু মিস্টেক আছে, ভুল আছে একটু লাইনটা। বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের বায়ুর গতিবেগ প্রতীপ ঘূর্ণবাত অপেক্ষা বেশি হয়। প্রতীপ ঘূর্ণবাতের বায়ুর গতিবেগ কম হয়। বৃষ্টিপাত প্রচুর বৃষ্টিপাত হয় ঘূর্ণবাতের ক্ষেত্রে, আর প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বৃষ্টিপাত হয় না। মেঘাচ্ছন্নতা আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে। ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত হচ্ছে আকাশে মেঘ থাকে না, সম্পূর্ণ পরিষ্কার থাকে। আজকের প্রশ্ন এইটুকুই। তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো রিভাইজ করবে এবং খাতায় নোট করে নেবে, কারণ এই যে পরীক্ষা আছে তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানে এই প্রশ্নের অনেক কমন পাবে। ঠিক আছে, তো এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি, আমার এই বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা এখনও পর্যন্ত লাইক করোনি, তো লাইক করো। এই যে ফেসবুক পেজে যাও, ফেসবুক পেজে গিয়ে ফলো করে দাও, এবং এখন বন্ধুদের কাছে শেয়ার করোনি তারা অতি অবশ্যই শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। হ্যাঁ, ঠিক আছে, চলো বাই বাই। আবার পরের প্রশ্ন নিয়ে আসবো, তখন আবার দেখা হবে।